এটাই সেই সুড়ঙ্গ। এখানেই রাখা হতো ধনরত্ন। মুসলিম ইতিহাসের পাতায় পাতায় বীরত্ব আর মহানুভবতার দাগ যিনি রেখে গেছেন তিনিই হলেন সুলতান সালাহ আদ-দ্বীন আইয়ুবী। চারপাশটা দেখুন, কি রাজকীয়, জহরতে ভরপুর। প্রায় 850 বছর আগে এখানে দাঁড়িয়েই যে অপরাজেয় বীর বলেছিলেন বিশ্ব মানচিত্র থেকে তিনি অন্যায়ের দেয়াল গুঁড়িয়ে দেবেন, তিনিই হলেন সুলতান সালাহ আদ-দ্বীন আইয়ুবী। হ্যাঁ, আজ আমি দাঁড়িয়ে আছি ইসলামী ইতিহাসের মহান শাসক সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সেই দুর্ভেদ্য দুর্গে, যেখান থেকে নিয়ন্ত্রিত হতো পুরো পৃথিবীর ভাগ্য। এখানে বসেই তিনি এঁকেছিলেন পবিত্র ভূমি জেরুজালেম পুনরুদ্ধারের নকশা। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি উন্মোচন করব ইতিহাসের সেই মহাকাব্য যা আপনি এতদিন শুধুই কল্পনা করেছেন। দেখাবো দুর্গের প্রতিটি কোণা, কোথায় কি আছে তার সব কিছু। কায়রো, এটি সালাউদ্দিন আইয়ুবীর শহর, এটি মিশরের রাজধানী। আজ আমি যাচ্ছি সেই মুজাহিদের পদচিহ্ন অনুসরণ করতে, যিনি আটলান্টিক থেকে দজলা, ফোরাত থেকে জেরুজালেম পুরো অঞ্চল এক সুতোয় গেঁথেছিলেন। বলছি ইসলামের সেই সিংহপুরুষ সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কথা। সালাউদ্দিন আইয়ুবীর দুর্গের অবস্থান তাহরির স্কয়ার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ঐতিহাসিক জাবালে মুকাত্তাম পাহাড়ের চূড়ায়। আধুনিক কায়রোর জ্যাম আর ব্যস্ততা ঠেলে আমাদের গাড়ি ছুটে চলেছে ঐতিহাসিক সেই দুর্গ অভিমুখে। উবারের মাধ্যমে এই গাড়িটি আমরা ভাড়া করেছি, তাতে আমাদের খরচ পড়েছে মোটামুটি 60 মিশরীয় পাউন্ডের মতো। মিনিট 15-র মধ্যেই আমি এসে দাঁড়ালাম সেই দ্বার প্রান্তে, যেখানে বসে রাজত্ব করেছেন ইসলামী ইতিহাসের অপরাজেয় নায়ক সুলতান সালাউদ্দিন আইয়ুবী। গাড়ি থেকে নেমেই আমি যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাই। সামনে তাকাতেই চোখে পড়ে ধূসর পাথরের এক দানবীয় অবয়ব। এটি কেবল দুর্গই নয়, এ যেন পাহাড়ের উপর খোদাই করা এক মহাকাব্য। এর প্রাচীরগুলো এতটাই উঁচু আর বিশাল যে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হচ্ছিল। আমি এখন সালাউদ্দিন আইয়ুবীর দুর্গের রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি, সামনেই প্রধান ফটক। তো এখানে এইটা মূলত যে পাহাড়টির কথা একটু আগে আপনাদের বললাম, এই পাহাড়ের একটা সাইড এইটা। তো এই সাইডে বিশাল এই দুর্গটি আসলে মানে মুঘলদের যে দুর্গ, আগ্রা বলেন, লালকেল্লা বলেন, এইটা আর কি দুর্গ এর চেয়ে মানে আমার তো ধারণা আশপাশটা এখন পর্যন্ত যতটুকু আমি দেখলাম, গাড়ি নিয়ে চারপাশটা ঘুরলাম, তাতে আমার কাছে মনে হয়েছে যে আগ্রা দুর্গের 2 গুণ বা 3 গুণ বড়। এত বড় এটা, কুল কিনারাহীন। হ্যাঁ দর্শক, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর এই দুর্গ অবিশ্বাস্য রকমের বড়। 4 চাকার গাড়ি নিয়েও আপনি যদি এর চারপাশ একটা চক্কর দিতে চান, তাহলে আপনার কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। এটাই মুকাত্তাম পাহাড়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সেই অপ্রতিরোধ্য ইমারত, যার থাবায় একসময় খ্রিস্টানদের ক্রুসেডার সাম্রাজ্য ধুলোয় মিশে গিয়েছিল। তবে এর অন্দরে যেতে হলে আপনাকে শুরুতেই কাটতে হবে টিকিট। এখানকার টিকিটগুলো বেশ মানে টিকিটের দাম কিন্তু অনেক টাকা। আমরা এই যে 2টা টিকিট কেটেছি, আর আমাদের গাইড যিনি আছেন আল্লাহ আজহার ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তো উনি স্টুডেন্ট কার্ড দিয়ে টিকিট কেটেছে, যে কারণে ওনার কিন্তু খুবই কম পয়সা লেগেছে। কিন্তু একজন ফরেনার হিসেবে, বিদেশি হিসেবে আমাদের একটি টিকিট 550 ইজিপশিয়ান পাউন্ড এইটা লেগেছে।
তো এখন হিসাব করে দেখেন যে 1 পাউন্ড সমান কত টাকা, সেই হিসেবে আসলে অনেক টাকা। আমরা ইতিমধ্যেই দুর্গের ভেতরে প্রবেশ করেছি। এই টিকিট স্ক্যান করে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে তারা, ওখানে গেট আছে। টিকিট কাউন্টার পার হয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই পরিবেশটা যেন বদলে গেল। চারপাশটা বেশ কোলাহলমুক্ত, শান্ত। আশেপাশে পর্যটকদের আনাগোনা ছাড়া কিছুই নেই। তবে চারপাশে রয়েছে সুবিশাল পাথুরে দেয়াল, যার আড়ালেই লুকিয়ে আছে কয়েকশো বছরের যুদ্ধের ইতিহাস। এটা এই দুর্গের তৃতীয় প্রাচীর, অর্থাৎ মূল প্রাসাদে যেতে হলে আপনাকে পার হতে হবে এই ধরনের 3টি সুবিশাল প্রাচীর। 1176 সালে এই দুর্গের ভিত্তি স্থাপন করেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তিনি জানতেন কায়রোকে ইউরোপীয় খ্রিস্টান বাহিনী ক্রুসেডারদের হাত থেকে রক্ষা করতে হলে এমন এক দুর্ভেদ্য ঘাঁটি প্রয়োজন হবে যা পাহাড়ের ওপর থেকে পুরো শহরকে শাসন করবে। তিনি বলতেন, উম্মার পাহারাদারকে সবসময় সবার ওপরেই থাকতে হয়। আর এ কারণেই দুর্গ নির্মাণের জন্য তিনি বেছে নেন এই উঁচু পাহাড়, যেখান থেকে পুরো কায়রো শহর দেখা যায়। যে বিস্তীর্ণ ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে পুরনো কায়রোর অংশ। অর্থাৎ এখানকার যতগুলো বাড়িঘর দেখবেন সবই কিন্তু অনেক পুরনো। আর এই জায়গা থেকে ওই দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সেই বিল্ডিংগুলো অর্থাৎ লম্বা লম্বা যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওই সাইডটা দিয়ে আসলে নীল নদ প্রবাহিত হয়েছে। নীল নদ, ঐতিহাসিক নীল নদ, সেটি ওখানে। এছাড়াও এখন আমি অনেক সকালের দিকে এসেছি, যে কারণে দূরে একটু ধোঁয়ার মতো, কুয়াশার মতো তৈরি হয়েছে। তো আপনি যদি কুয়াশাহীন সময় আসেন, বিকেলে আসেন, তাহলে এখান থেকেই ওই দূরে আমার পেছন সাইডের ওই জায়গাতে তাকালে পিরামিড দেখতে পাবেন। পিরামিডের মাথা কিন্তু এখান থেকে দেখা যায়। আমরা এখন সুলতানের প্রাসাদে প্রবেশ করতে যাচ্ছি, যার উঠান এখন ব্যবহৃত হচ্ছে মিলিটারি মিউজিয়াম রূপে। এখানে আপনি পা রাখলেই বুঝতে পারবেন এই দুর্গ কেবলমাত্র সুলতানের বাসস্থানই ছিল না, বরং এটি ছিল পুরো অঞ্চলের প্রধান সামরিক সদর দপ্তর। এখানে প্রবেশ করার সাথে সাথেই শুরুতেই আপনার চোখে পড়বে আধুনিক মিশরের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি ইব্রাহিম পাশার এক বিশাল অশ্বারোহী মূর্তি। যদিও তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অনেক পরের মানুষ, কিন্তু এই দুর্গের সামরিক ঐতিহ্যে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। 19 শতকের শুরুর দিকে এই ইব্রাহিম পাশাই অটোম্যান সাম্রাজ্যের হয়ে গ্রিস, সুদান এবং হেজাজ অর্থাৎ বর্তমান সৌদি আরব অঞ্চলে একের পর এক বিজয় ছিনিয়ে এনেছিলেন। এই মূর্তিতে তার হাতে থাকা তলোয়ার এবং সামনের দিকে নির্দেশ করা আঙুল যেন তার অদম্য সাহসেরই বহিঃপ্রকাশ। এখান থেকে আরেকটু সামনে আগালেই দেখতে পাবেন এখানকার মূল অস্ত্র ভাণ্ডার। তবে সেখানে যাওয়ার আগেই এই চত্বরে আরও একটি সুবিশাল ভাস্কর্য আপনাদের চোখে পড়বে। আর এই ভাস্কর্যটি হল আধুনিক মিশরের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং জনপ্রিয় রাষ্ট্রনায়ক জামাল আবদেল নাসেরের, যিনি 1956 থেকে 1970 সাল পর্যন্ত মিশর শাসন করেছেন। তাকে বলা হয় আধুনিক আরব জাতীয়তাবাদের জনক। 1952 সালে তিনি এক সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন, যার মাধ্যমে মিশরের দীর্ঘদিনের রাজতন্ত্রের অবসান ঘটে এবং ব্রিটিশ শাসনের প্রভাব থেকে মুক্ত হয় মিশর। শুধু তাই নয়, এই জামাল আবদেল নাসেরি 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করেন, আর এর ফলে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল মিলে মিশর আক্রমণ করে। সামরিকভাবে চাপ থাকলেও রাজনৈতিকভাবে তিনিই জয়ী হন এবং আজ অবধি সুয়েজ খাল মিশরের নিয়ন্ত্রণে রয়েছে। সেই যুদ্ধের সময় সারা বিশ্বের মুসলিম এবং আরব দেশগুলোর কাছে এক অকুতোভয় বীর হিসেবে আবির্ভূত হন জামাল আবদেল নাসের। এই জামাল আবদেল নাসেরের সময়ই 1 মিশরীয় পাউন্ড দিয়ে $3 কেনা যেত, অথচ এখন 1 মার্কিন ডলার সমান 49 মিশরীয় পাউন্ড।
জামাল আবদেল নাসেরের সময় মিশর কি পরিমাণ উন্নত ছিল তা মুদ্রা বিনিময়ের এই হার দেখলেও অনুমান করা যায়। শুধু এগুলোই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সাহারা মরুভূমি ট্যাঙ্ক যুদ্ধের মহাকাব্যে রূপ নিয়েছিল, তখনকার বহু স্মৃতি আজও আছে এখানে। আমি এই জায়গা যখন ভিজিট করছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো যুদ্ধের ময়দানে আছি, কেননা এখানে এত পরিমাণে সামরিক মিলিটারিদের ব্যবহৃত যে ট্যাঙ্ক, তারপরে মিসাইল, গাড়ি, যুদ্ধবিমান সব আছে। এবং এগুলো কিন্তু সত্যি সত্যি, এমন না যে এটা পাথর দিয়ে তৈরি করা হয়েছে ঢালাই দিয়ে দেখার জন্য, বিষয়টা এরকম নয়। প্রত্যেকটা জিনিসই একেবারে অরিজিনাল এবং এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে ট্যাঙ্ক এবং এই সাইডে দেখুন যুদ্ধবিমান রয়েছে এবং মিশরের পতাকাবাহী যুদ্ধবিমান, বিমানগুলোর পেছনে পতাকা রয়েছে। আর এই যে দেখুন মিসাইল, বিশ্বাস করেন জীবনে এই প্রথম স্বচক্ষে এত কাছ থেকে সত্যি সত্যি মিসাইল দেখলাম। এতদিন শুধুমাত্র টেলিভিশনের নিউজে দেখেছি, কিছুদিন আগে ইরানেরগুলো দেখেছি, সেগুলো টেলিভিশনের পর্দায়, কিন্তু এই রকমভাবে এত কাছ থেকে যুদ্ধের ময়দানে ব্যবহার করা সত্যিকারের মিসাইল এই প্রথম দেখলাম। শুধু তাই নয়, একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা যেটা বইয়ে পড়েছি, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এগুলো ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন, এটা একটা রাডার যেটা দিয়ে নানাবিধ কার্যক্রম করা হয়, বিমানের দিক নির্দেশনা, শত্রুপক্ষের বিমান ধরাশায়ী করা এই ক্ষেত্রে ব্যবহার হতো। আর এইটা হচ্ছে যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটির পরিচিতি এখানে দেওয়া আছে। এই যুদ্ধবিমানটি দেখুন এখানে লেখা আছে MiG-17F এবং এইটার এই যে চাকাগুলো দেখুন, এই চাকাগুলো একেবারে অরিজিনাল, মানে ব্যবহার করার পরে এই জায়গায় কিছুটা সংস্কার করে এখানে বসানো হয়েছে। আর এই যে এটা যেটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বোমা, মানে বিমান যে বোমা মানে বহন করে উড়ে যায়, সেটা কিন্তু ওইটা। এবং সুনির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে ওইটা জাস্ট এরকম করে ছেড়ে দেয়, তখন সেই বোমাটি নিচে সজোরে পড়ে এবং জমিনে গিয়ে সেটা একেবারে বিস্ফোরিত হয়। এই যে এই সাইডগুলো দেখুন, প্রতিটি কিন্তু এই যে দেখুন বোমা, এভাবেই কিন্তু ব্যবহার করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই যে দেখুন, এগুলো সবই কিন্তু ক্ষেপণাস্ত্র, দেখেছেন? এবং এগুলো কিন্তু সত্যি সত্যি ক্ষেপণাস্ত্র ওই সময়, মানে এখন এর মধ্যে গোলা বারুদ নাই, কিন্তু ওই সময় এভাবেই ব্যবহার করা হতো। এবং এই বিমানটির এটা একেবারে পেছন সাইড, এই যে দেখুন, এটা মিশরের পতাকা এভাবে করা হয়েছে। হ্যাঁ দর্শক, আপনি যখন এই চত্বরে আসবেন তখন মনে হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর তলোয়ারের যুগ থেকে আপনি পৌঁছে গেছেন বারুদ আর ইস্পাতের যুগে। এই চত্বরে সাজানো এই বিশাল আকারের মিসাইল, যুদ্ধবিমান আর ট্যাঙ্ক, এগুলো কেবল প্রদর্শনী নয়, বরং এগুলো বিংশ শতাব্দীর উত্তাল যুদ্ধের সাক্ষী। তবে এখানে শুধু যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সরঞ্জামাদি রয়েছে, বিষয়টি মোটেও সেরকম নয়, বরং 1956 থেকে 1973 সাল পর্যন্ত মিশর যে যুদ্ধগুলোয় অংশ নিয়েছে, রণাঙ্গনের সেই দিনগুলোর বহু কিছু আছে এখানে। দেখুন, এগুলো কিন্তু এক একটা বোমা, এই একটা বোমা, এই একটা বোমা, এবং এইটা একেবারে মহা বোমা, এবং এটি কিন্তু সত্যিকারের বোমা। এখন এই মুহূর্তের মধ্যে গোলা বারুদ নেই, কিন্তু ওই সময় ছিল। এইটা হচ্ছে 1000 কেজি, এই যে দেখুন 1000 কেজির বোম, 1000 কেজি বোমা, এবং এইটা 250 কেজি এবং এইটা 100 কেজি। এবং এগুলোই কিন্তু বিমান সেটা বহন করে নিয়ে যেত এবং শত্রুপক্ষের যে ঘাঁটি সেটি লক্ষ্য করে নিক্ষেপ করত। এটি এমন এক জায়গা যেখানে একসময় সালাউদ্দিন আইয়ুবীর ঘোর সারোয়াররা তলোয়ার ধার দিত, আর সেখানেই কয়েকশো বছরের ব্যবধানে গর্জে উঠেছিল আধুনিক সব কামান, ট্যাঙ্ক, মিসাইল আর যুদ্ধবিমান। এই কামানগুলো থেকে ছোড়া গোলা একসময় কাঁপিয়ে দিত শত্রুর বুক। এগুলো কেবল যুদ্ধের যন্ত্রই নয়, বরং এগুলো ছিল অটোম্যান আর মামলুক শাসকদের শক্তির প্রতীক। এটি একটি সুড়ঙ্গ। এটা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আমলের।
800 বছর পরও এর মুখ অনেকটাই অবিকল আছে, তবে ভেতরে মাটির তলায় এখন আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না। দর্শক, আমরা এবার এখানকার মূল প্রাসাদে প্রবেশ করব। তবে তার আগে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবনী সংক্ষেপে তুলে ধরতে চায়। সুলতান সালাহ আদ-দিন আইয়ুবীর প্রকৃত নাম ইউসুফ। তিনি 1137 সালে তৎকালীন মেসোপটেমিয়া অর্থাৎ আজকের ইরাকের তিকরিতে জন্মগ্রহণ করেন। তিনি এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন চারপাশে বাজছিল যুদ্ধের দামামা। যে রাতে তার পিতা নাজিমুদ্দিন আইয়ুব এবং চাচা আসাদুদ্দিন শিরকুকে তিকরিত থেকে বিতাড়িত করা হয়, সেই রাতেই তিনি পৃথিবীতে আসেন। আসলে সুলতান আইয়ুবীর জন্মের 5 বছর আগে 1132 সালে মুসুলের শাসক ইমাদ উদ্দিন জেনগি আব্বাসীয় খলিফা বাহিনীর কাছে পরাজিত হয়ে পিছু হটছিলেন। পালানোর সময় দজলা নদী পার হওয়া তাদের জন্য খুবই জরুরি ছিল, কিন্তু তারা সেখানে বাধাগ্রস্ত হচ্ছিল। ওই সময় সালাউদ্দিন আইয়ুবীর পিতা নাজিমুদ্দিন আইয়ুব তখন তিকরিত দুর্গের তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি বেহরুজের অধীনে থাকলেও জেনগিরদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। ফলে তিনি জেনগি বাহিনীকে নদী পার হতে নৌকা সরবরাহ করেন এবং তাদের দুর্গে আশ্রয়ও দেন। এই ঘটনার 5 বছর পর 1137 সালে সালাউদ্দিন আইয়ুবীর চাচা শিরকু এক বিবাদে বেহরুজের এক বন্ধুকে হত্যা করে। এই সুযোগে বেহরুজ 5 বছর আগের ঘটনারও প্রতিশোধ নিয়ে নেন। এর অংশ হিসেবে তিনি সালাউদ্দিন আইয়ুবীর পিতাকে আদেশ দেন পুরো পরিবার সহ তিকরিত ছাড়তে। ঠিক যেই রাতে তারা তিকরিত ছাড়েন, সেই রাতেই জন্ম হয় সালাউদ্দিন আইয়ুবীর। ভাগ্য তাদের তিকরিত থেকে নিয়ে যায় মসুলে, সেখান থেকে বালবিক। এভাবেই যাযাবর জীবনের মধ্য দিয়ে শুরু হয় এক মহানায়কের পথচলা। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর শৈশব কাটে মনোরম শহর দামেস্কে। ছোটবেলায় শিশু সালাউদ্দিন শুধুমাত্র তলোয়ার চালানোই শেখেননি, এছাড়া বাকি সব বিষয়ে তিনি ছোটবেলাতেই পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ইউক্লিড, আলমাজেস্ট, পাটিগণিত এবং ইসলামী আইনে অসাধারণ জ্ঞান লাভ করেন। পাশাপাশি কুর্দি এবং তুর্কি ভাষাতেও দক্ষতা অর্জন করেন। আরবের ইতিহাস এবং ঘোড়ার রক্তধারা সম্পর্কে তার জ্ঞান ছিল ঈর্ষণীয়। তবে ছাত্র অবস্থায় সামরিক কৌশলের চেয়ে ধর্মীয় বিষয়েই তার আগ্রহ ছিল প্রবল। 1095 থেকে 1099 প্রথম ক্রুসেডে খ্রিস্টানদের জেরুজালেম দখল সালাউদ্দিন আইয়ুবীকে ছোটবেলাতেই ভীষণ মানসিকভাবে বিচলিত করে। তার চাচা আসাদুদ্দিন শিরকুহ ছিলেন নুরউদ্দিন জেনগির প্রধান সেনাপতি। সালাউদ্দিন আইয়ুবীর সামরিক জীবনের হাতেখড়িও হয় তারই চাচার কাছেই। 1164 সালে মাত্র 26 বছর বয়সে তিনি মিশরের উজির শাওয়ারকে সহযোগিতার অভিযানে অংশ নেন। জেনগি বাহিনীর দক্ষিণ ভাগের নেতৃত্ব দিয়ে তিনি বিলবাইস এবং নীল নদীর তীরে নিজের রণকৌশলের পরিচয় দেন। তার এই বীরত্বের কারণেই তার চাচা তাকে মিশরের বিখ্যাত শহর আলেকজান্দ্রিয়াকে রক্ষার কঠিন দায়িত্ব তার কাঁধেই তুলে দেন। 1169 সালে মারা যান মিশরের ফাতেমীয় খেলাফতের উজির বা প্রধানমন্ত্রী শাওয়ার। এরপর মিশরের উজির হিসেবে সালাউদ্দিন আইয়ুবীর চাচা শিরকুকে নিয়োগ দেওয়া হলেও মাত্র 2 মাসের মাথায় তিনিও মারা যান। ঠিক এই সময় ফাতেমীয় খলিফা আল আদিদ তরুণ সালাউদ্দিন আইয়ুবীকেই মিশরের উজির হিসেবে নিয়োগ দেন। তখন অনেকেই ভেবেছিল তরুণ সালাউদ্দিন হয়তো একজন দুর্বল শাসক হবেন, যাকে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু তিনি সবাইকে ভুল প্রমাণিত করেন। নিজের গোয়েন্দা প্রধান আলী বিন সাফওয়ানের তথ্যে তিনি তাকে হত্যার এক বিশাল ষড়যন্ত্র নৎসাৎ করেন। বিদ্রোহে ফেটে পড়া 50,000 আফ্রিকান সেনাকে পরাজিত করে তিনি কায়রোতে নিজের শাসন নিষ্কণ্ঠক করেন। 1171
মারা যান ফাতিমীয় খলিফা আল আদিদ। আর এর মধ্য দিয়েই মিশরে শিয়া শাসনের অবসান ঘটে। সালাউদ্দিন আইয়ুবী তখন আব্বাসীয় খলিফার নামে খুতবা পাঠের আদেশ দেন, আর এর মধ্য দিয়েই তিনি হয়ে ওঠেন মিশরের প্রকৃত অধিপতি সুলতান সালাহ আদ-দ্বীন আইয়ুবী। এভাবেই যখন চলছিল সবকিছু, ঠিক এর মধ্যেই 1173 সালের 31 জুলাই তার পিতা নাজিমুদ্দিন আইয়ুব কায়রোতে ঘোড়সাওয়ারি করার সময় ঘোড়া থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন। এই দুর্ঘটনার 10 দিনের মাথায় 9 আগস্ট তার পিতা ইন্তেকাল করেন। পিতার এই মৃত্যু সালাউদ্দিনের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি। সেই তিকরিত থেকে শুরু করে মিশরের উজির হওয়া পর্যন্ত প্রতিটি কঠিন সময়ে সালাউদ্দিন আইয়ুবীকে যিনি বুদ্ধি আর সাহস দিয়ে আগলে রেখেছিলেন, তিনিই হলেন তার পিতা নাজিমুদ্দিন আইয়ুবী। পিতার মৃত্যুর সময় সালাউদ্দিন আইয়ুবীর বড় ভাই তুরান শাহ ছিলেন ইয়েমেন অভিযানে। এই অভিযানে ইয়েমেন জয়ের মধ্য দিয়ে তার আইয়ুবী সালতানাত এক বিশাল রূপ পেতে শুরু করে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দিরহামে খোদাই করা ছিল এক গৌরবোজ্জ্বল পরিচয়। লেখা ছিল, বিজয়ের বাদশাহ, বিশ্ব ও বিশ্বাসের ধার্মিকতা, ইউসুফ ইবনে আইয়ুব। মিশরে নিজের অবস্থান শক্ত করার পর সালাউদ্দিন আইয়ুবী মনোযোগ দেন সেই পবিত্র ভূমি জেরুজালেম পুনরুদ্ধারের, যা তাকে ছোটবেলা থেকে ব্যথা দিয়ে আসছে। তবে জেরুজালেম বিজয় করতে হলে মিশরে তার শক্ত সামরিক ঘাঁটি প্রয়োজন, আর এই প্রয়োজনীয়তা থেকেই তিনি মিশরের বুকে প্রতিষ্ঠা করেন এই দুর্গ। তবে দুর্গের কাজ চলমান থাকা অবস্থায় 10 বছরের মাথায় জেরুজালেম অভিযানের আগেই সালাউদ্দিন আইয়ুবী 1187 সালে হিত্তিনের যুদ্ধে ক্রুসেডার বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন। জেরুজালেমে অভিযানের আগে ক্রুসেডারদের শক্তি ক্ষয় করাই ছিল এই যুদ্ধের মূল উদ্দেশ্য। এই হিত্তিনের যুদ্ধেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর হাতে বন্দী হন জেরুজালেমের রাজা এবং প্রধান সেনাপতি সহ অসংখ্য সৈন্য। হিত্তিন জয়ের পর সালাউদ্দিন একের পর এক উপকূলীয় শহর, বিশেষ করে আক্কা, জাফা এবং বৈরুত জয় করেন। জয়ের এই ধারাবাহিকতায় তিনি জেরুজালেমের প্রাচীরের সামনে এসে উপস্থিত হন। শহরের ভেতরে তখন হাজার হাজার খ্রিস্টান শরণার্থী এবং অল্প কিছু সৈন্য ছিল, যার নেতৃত্বে ছিলেন বালিয়ান অফ ইবেলিন। সালাউদ্দিন আইয়ুবী প্রথমে উত্তর দিক থেকে শহর আক্রমণের চেষ্টা করেন। কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে প্রচণ্ড আকারে তীরের লড়াই চলতে থাকে পাথর নিক্ষেপও। সালাউদ্দিনের প্রকৌশলীরা শহরের প্রাচীরের নিচে সুড়ঙ্গ খুঁড়ে বারুদ দিয়ে প্রাচীরের একটি অংশ ধসিয়ে দেন, ফলে ওদের পক্ষে শহর রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বালিয়ান সালাউদ্দিন আইয়ুবীর কাছে আত্মসমর্পণ করেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তখন তাদের হত্যা না করে ইসলামের মহানুভবতা দেখান। জেরুজালেম দখলের সময় খ্রিস্টান ক্রুসেডাররা যেখানে শহরের প্রতিটি মুসলিম এবং ইহুদিকে হত্যা করেছিল, সেখানে সালাউদ্দিন আইয়ুবী দেখালেন মহানুভবতা। তিনি কোনো সাধারণ মানুষকে হত্যা না করার নির্দেশ দেন, এমনকি তাদের শহর ত্যাগের জন্য পুরুষদের 10 দিনার এবং নারীদের জন্য 5 দিনার নামমাত্র মুক্তিপণ নির্ধারণ করেন। যারা অর্থ দিতে পারছিল না, সালাউদ্দিন এবং তার ভাই নিজেদের পকেট থেকে সেই অর্থ দিয়ে হাজার হাজার খ্রিস্টানকে মুক্ত করে দেন। শুধু তাই নয়, বৃদ্ধ এবং শিশুদের তিনি বিনা মুক্তিপণেই জেরুজালেম ত্যাগ করার অনুমতি দেন। আর এই দয়ার কারণেই খ্রিস্টানদের কাছেও তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে যান। 2 অক্টোবর 1187, দীর্ঘ 88 বছর পর জেরুজালেমের মাটি পুনরায় মুসলিমদের অধিকারে আসে। আল আকসা মসজিদ থেকে ক্রুসেডারদের লাগানো বিশাল সোনালী ক্রুশটি নামিয়ে ফেলা হয় এবং মসজিদটি গোলাপ জল দিয়ে পরিষ্কার করা হয়।
বহু বছর পর পবিত্র এই শহরে পুনরায় দেওয়া হয় আজান। দর্শক, সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম বিজয়ের নকশা যেখানে দাঁড়িয়ে করেছিলেন, এটাই সেই ভূমি। আমরা এখন এখানকার প্রাসাদের ভেতরে প্রবেশ করব। তবে এখানে মূল প্রাসাদে প্রবেশের মুখেই মিশরের সিংহাসনে বসা শাসকদের ভাস্কর্য দেখতে পাবেন। আশ্চর্য হলেও সত্য, আধুনিক মিশরীয়রা তাদের আদি শাসক ফেরাউনদের কেবল প্রাচীন রাজা হিসেবেই নয়, বরং ফেরাউনদের তারা মিশরের সাবেক রাষ্ট্রপতি হিসেবেই গণ্য করে। আর এই কারণেই আল কোরআনে বর্ণিত প্রতাপশালী ফেরাউন, রামেসিস II কিংবা ইউসুফ আলাইহিসসালামের যুগের শাসকদের ভাস্কর্যও এখানে সসম্মানে রেখেছে তারা। রয়েছে সালাউদ্দিন আইয়ুবীর ভাস্কর্যও। তবে এগুলো দেখার পর আপনি যখন মূল প্রাসাদে প্রবেশ করতে যাবেন, তখন আবারও কাটতে হবে টিকিট, আর ভিডিও করতে চাইলে দিতে হবে আলাদা ফি। এখানে মিলিটারি মিউজিয়াম হিসেবে যে প্রাসাদটি ব্যবহৃত হচ্ছে, এই প্রাসাদটির নাম আল হারাম প্রাসাদ। তৈরি করেছেন আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী পাশা। বাইরের তীব্র রোদ আর উত্তপ্ত আবহাওয়া ছেড়ে আপনি যখন এর অন্দরে পা রাখবেন, তখন এক অদ্ভুত শীতল আভিজাত্য আপনাকে গ্রাস করবে। ঝিকমিক করা ঝাড়বাতি আর দেয়ালে দেয়ালে আঁকা যুদ্ধের মহাকাব্য, কাঠের নকশা, কারুকাজ সবই আপনাকে দারুণভাবে বিমুগ্ধ করবে। নিচের এই কক্ষগুলো ব্যবহৃত হতো মোহাম্মদ আলী পাশার কার্যালয় হিসেবে, আর উপরতলা ছিল অন্দরমহল, যেখানে বাস করতেন তিনি, তার স্ত্রী এবং সন্তানরা। চারপাশে দেখুন কি দারুণ, একেবারে নয়ন জোড়ানো নকশায় আবৃত পুরোটা চারপাশ। কি যে সুন্দর, আর কি বিশাল আকৃতির এক একটি ঘর। সেটি আসলে আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর এগুলো। এই কক্ষটি হলো সেই প্রবেশদ্বার যেখানে ইতিহাস আর আভিজাত্য একসাথে হাত মিলিয়েছে, যার মেঝে থেকে শুরু করে ছাদ, প্রতিটি জায়গা দারুণ সব নকশায় মোড়ানো। এগুলো সবই অটোম্যান সাম্রাজ্যের জৌলুস। এখানকার আভিজাত্যের মাঝেই আপনার নজর কাড়বে বীরত্বের এই প্রতিচ্ছবি। তেজদীপ্ত ভঙ্গিতে তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকা এই ভাস্কর্য শৌর্য আর শক্তির প্রতীক, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর। এখান থেকে দূরে একটু তাকালেই দেখতে পাবেন এক জীবন্ত ডিওরামা, যেখানে দেখা যাচ্ছে রণকৌশলী সৈন্যরা উত্তাল ঢেউয়ের বুক চিরে নৌকায় করে এগিয়ে চলছে, হাতে গৌরবের প্রতীক মিশরের পতাকা। এমন নানান সব আভিজাত্য আর কারুকার্যের সংমিশ্রণে আল হারাম প্রাসাদকে অনন্য করে তুলেছে। প্রাসাদের এক কোণে একটি ডিজিটাল স্ক্রিনে আমাদের দেখানো হচ্ছে সেই সময়ের দরবারের দৃশ্য। শাসকরা কিভাবে এখানে বসে রাজকীয় পর্দার আড়ালে রাষ্ট্র পরিচালনা করত, এটা তারই প্রতিচ্ছবি। শুধু এগুলোই নয়, এখানে এই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই ঘর সরোয়ারগুলোর দিকে তাকালে আপনি মিশরের হাজার বছরের সামরিক বিবর্তন দেখতে পাবেন। এগুলো কেবল ভাস্কর্যই নয়, বরং এগুলো এক একটা শতাব্দীর সাক্ষী। এটা ইসলামের প্রথম যুগ, অর্থাৎ খেলাফায়ে রাশিদুন যুগের যোদ্ধার ভাস্কর্য। ওই সময় যোদ্ধারা তলোয়ার হাতে নিয়ে কিভাবে ঘোড়ায় তীব্র বেগে ছুটে যেতেন, এখানে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অশ্বারোহী বাহিনী, মামলুক বাহিনী এবং অটোম্যানদের দুর্ধর্ষ ঘোড়সওয়ারদের রণসজ্জা।
এগুলো দেখার পর আপনি যখন এখানকার রাজকীয় সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকবেন, তখনই অনুভব করতে পারবেন এখানকার আসল সৌন্দর্য। মনে মনে ভাববেন, সিঁড়ির আশপাশটাই যদি এত সুন্দর হয়, না জানি এর অন্দরমহল কতই না সুন্দর। এটাই আল হারাম প্রাসাদের অন্দরমহলের মূল চত্বর, যার এক পাশে রয়েছে রানীর শয়নকক্ষ, আরেক পাশের কক্ষে থাকতেন সুলতান। এটাই এই প্রাসাদের সবচেয়ে জাঁকজমকপূর্ণ স্থান, যার যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন রাজকীয়তার ছাপ। এটাই আধুনিক মিশরের রূপকার মোহাম্মদ আলী পাশার ব্যক্তিগত শয়নকক্ষ, যার প্রতিটি কোণা যেন আভিজাত্যের সংজ্ঞাকে নতুন করে লিখেছে। মাথার উপরে তাকালেও আপনি বিস্ময়ে স্তব্ধ হয়ে যাবেন। উসমানীয় আমলের সূক্ষ্ম কারুকাজে ভরা এই সিলিং যেন ইতিহাসের এক জীবন্ত ক্যানভাস, যার প্রতিটি রেখায় লুকিয়ে আছে সৌন্দর্য আর ঐশ্বর্যের অনন্য মিশেল। আমি এখন হাঁটছি একজন সুলতানের বেডরুম দিয়ে, অর্থাৎ এই যে চারপাশে যে রাজকীয় ব্যাপার স্যাপার দেখছেন, এটি কোনো সাধারণ কক্ষ নয়, এটি একটি সুলতানের রাজপ্রাসাদের যে অন্দরমহল সেটি। এবং আলোর খেলা দেখতে পাচ্ছেন, এক পাশে কম আলো, এক পাশে অন্ধকার, এক পাশে হলুদ সোনালী বর্ণের আলো, এরকমভাবে জাদুর মতো এই রুমটি। এবং রাজকীয়তা কাকে বলে সেটি আপনি এখানে এলে খুব ভালোভাবে টের পেয়ে যাবেন। হ্যাঁ দর্শক, এই কক্ষের সবচেয়ে মায়াবী অংশই হলো এর জানালা। বাইরে থেকে আসা আলো যখন এর কাঁচ ভেদ করে ভেতরে প্রবেশ করে, তখন মনে হয় পুরো ঘরটি যেন সোনায় মোড়ানো। কক্ষটির শোকেচে সাজানো অমূল্য কিছু স্মারক আর দেয়ালে চমৎকার জ্যামিতিক নকশার কারুকাজ। আজ থেকে কয়েকশো বছর আগে রাজকীয় জীবনধারা কতটা রুচিশীল ছিল তারই সাক্ষ্য বহন করছে এগুলো। এটাই সেই রাজকীয় মুকুট, যা স্বর্ণ আর দামি পাথর দিয়ে মোড়ানো ছিল। এটা মোহাম্মদ আলী পাশার রাজবংশের আভিজাত্যের প্রতীক। এটি নিরেট স্বর্ণের নয়, তবে পুরোটাই স্বর্ণের প্রলেপ দেওয়া, এবং এর গায়ে যে ছোট ছোট পয়েন্ট দেখা যাচ্ছে, এসব জায়গাগুলোই বসানো ছিল হীরা, পান্না, চুনি, পোখরাজ, মিনা এবং দামি দামি মণিমুক্তা। তবে এই মহামূল্যবান ক্রাউন মোহাম্মদ আলী পাশা ব্যবহার করতেন না, তার নাতি ইসমাইল এটা প্রথম ব্যবহার করেন। আসলে মোহাম্মদ আলী পাশা এবং তার বংশধরেরা অটোমান সুলতানদের অধীনে থাকলেও তারা স্বাধীনভাবেই মিশর শাসন করত। তবে মোহাম্মদ আলী পাশা কখনোই নিজেকে সুলতান দাবি করেননি। তবে তিনি যেহেতু স্বাধীনভাবে মিশর শাসন করতেন, এ কারণেই তাকে সুলতান বলা হয়। শুধু এই রাজকীয় কক্ষটি নয়, রানীর কক্ষটিও দেখার মতো। মোহাম্মদ আলী পাশা, যিনি আলী পাশা নামেও পরিচিত, তিনি এই সুবিশাল কক্ষটি কি পরিমাণ যত্নে তার বেগমের জন্য তৈরি করেছেন তা এর চারপাশে খেয়াল করলেই অনুধাবন করা যায়। রানীর এই শয়নকক্ষটির চারপাশে রাজকীয়তায় মোড়ানো, জহরতে ভরপুর। তবে বোঝানোর স্বার্থে আমি মোহাম্মদ আলী পাশার স্ত্রীকে রানী বললেও আসলে তাকে রানী বলা হতো না। তার সঠিক উপাধি হল হানেম, আর তার নাম ছিল আমিনা হানেম। আর এই আমিনা হানেমই হলেন মোহাম্মদ আলী পাশার প্রধান স্ত্রী। এটা তাহারই শয়নকক্ষ।
আসলে সুলতান সুলেইমানের সময় অটোমান এবং মিশরীয় রাজপরিবারে মহিলাদের হাতুন বলা হলেও মোহাম্মদ আলী পাশার সময়কালে হাতুন শব্দটি পুরনো হয়ে যায় এবং এর পরিবর্তে আধুনিক এবং অভিজাত উপাধি হিসেবে হানেম ব্যবহার শুরু হয়। শুধু এই কক্ষটিই নয়, এখানে মোহাম্মদ আলী পাশা এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ে তৈরি করেছেন এক রাজকীয় বাথরুম। সরু এই গলির মতো পথই সোজা চলে গেছে সেই গোসলখানায়। অটোমান স্থাপত্য শৈলীতে তৈরি এই গোসলখানার মেঝে এবং দেয়াল তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সাদা অ্যালবেস্টার পাথর, যা আলোক বিচ্ছুরণে সক্ষম। এর ফলে দিনের আলোতে বাথরুমটির ভেতরটা দারুণভাবে জ্বলজ্বল করে। এখানে যে উপরের দিকে যে ডিজাইনটা না, এটা কিন্তু সূর্যের আলো যখন বাড়ছে তখন এই রুমটা বেশি আলোকিত হচ্ছে এবং সূর্যের আলো কমে যাচ্ছে তখন আলো কমে যাচ্ছে। দারুণ একটা বিষয়। মোহাম্মদ আলী পাশা এই বাথরুমে গরম এবং ঠান্ডা পানিরও সুব্যবস্থা রেখেছিলেন। দেয়ালের ভেতরে বিশেষ পাইপলাইনের মাধ্যমে গরম পানির প্রবাহ নিশ্চিত করা হতো এখানে, যা তখনকার সময়ে ছিল অত্যন্ত আধুনিক একটি উদ্ভাবন। দর্শক, এখানে খেয়াল করুন, এটা একটা বেসিন। এখানে মোট 3টা বেসিন রয়েছে, রুমও রয়েছে 3টা, সেগুলো দেখাচ্ছি। তবে তার আগে এই জায়গাটা খেয়াল করুন, এটা বাথটাব। এটি ছিল মূলত একটি গরম পানির চৌবাচ্চা, যেখানে শরীর চুবিয়ে রেখে দেহকে আরাম দেওয়া হতো। আর গোসলরত অবস্থায় যদি বাইরের কোনো খবর সুলতানকে দিতে হতো তাহলে প্রহরীরা এই ছিদ্র দিয়ে দিতেন। এখানে এমন 2টি ছিদ্র রয়েছে, ওই পাশে আরেকটি ছিদ্র রয়েছে, এই যে দেখুন, এটা আরেকটি ছিদ্র। আর গোসল শেষ করে সুলতান কাপড় পরিধান করতেন পাশের কক্ষে। তবে এই বাথরুমের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ছাদে থাকা এই রঙিন নকশা। এর ভেতর দিয়ে যখন আলো এসে পড়ে তখন চারপাশটা যেমন দারুণভাবে ঝলমলিয়ে ওঠে, ঠিক একইভাবে এই কাঁচ এমনভাবে বসানো হয়েছে যার ভেতর দিয়ে এই কক্ষে থাকা গরম পানির বাষ্প সহজেই বাইরে চলেও যেতে পারত। এছাড়াও এই প্রাসাদে আরও রয়েছে ইসলামী যুগের সেই আদালত, যা পরিচালনা করতেন আধুনিক মিশরের রূপকার মোহাম্মদ আলী পাশা। এখানে যখন সুলতান আসতো তখন এই ফোয়ারার পাশের এই খুঁটিটি এভাবে ঘোরানো হতো। এটা ঘোরালে একটা বিশেষ শব্দ হতো, আর ওই শব্দটি শোনা মাত্রই সবাই বুঝে যেত যে এই কক্ষে সুলতান প্রবেশ করছেন। দর্শক, এটাই সেই কক্ষ যার কিতাবি নাম মজলিস আল আদল বা ন্যায় বিচার পরিষদ। এই কক্ষ থেকেই নির্ধারিত হতো মিশরের সাধারণ মানুষের ভাগ্য। এই দৃশ্যটি দেখুন, সুলতান এভাবেই এখানে আলেমদের সাথে বিচার কাজ পরিচালনা করতেন। সাধারণ প্রজাদের অভিযোগ শুনে তিনি রায় দিতেন আল কোরআনের আইনে। এখানে বছরের পর বছর কোনো মামলা ঝুলে থাকত না। এটা ছিল ইসলামের স্বর্ণযুগ। এখানে অভিযোগ করার সাথে সাথেই পাওয়া যেত ন্যায় বিচার। সুলতান সালাউদ্দিন আইয়ুবীও এভাবেই আল্লাহর আইনে বিচার করতেন। রাজকীয় এই কক্ষটি আমাদের মনে করিয়ে দেয় শুধুমাত্র সেনাবাহিনী নয়, বরং একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি ন্যায় বিচার। দর্শক, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর এই দুর্গে এত কিছু থাকলেও এই ঝলমলে প্রাসাদ তিনি ব্যবহার করতে পারেননি, কেননা পুরো দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তিনি 1193 সালে ইন্তেকাল করেন। সালাউদ্দিন আইয়ুবীর আসল প্রাসাদ বা আবাসস্থলের কোনো চিহ্নই আজ আর এখানে টিকে নেই। আইয়ুবী শাসনামলের পর এখানে ধাপে ধাপে মামলুক এবং অটোম্যানরা শাসন করেছে। মূলত তারাই এখানকার পুরনো স্থাপনাগুলো ভেঙে নিজেদের মতো করে বিশাল বিশাল সব ইমারত নির্মাণ করেন। আজ আমরা যখন এই দুর্গে প্রবেশ করি
তখন এখানকার জাঁকজমকপূর্ণ ঝকমকে চারপাশটা দেখার পর অনেকেই মনে করেন এগুলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী ব্যবহার করতেন। কিন্তু না, সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই দুর্গ তৈরি করলেও তিনি বিলাসী ছিলেন না, তার কোনো রাজকীয় প্রাসাদই ছিল না। বাহাউদ্দিন ইবনে সাদ্দাদের লেখা আল নাওয়াইদির আল সুলতানিয়ার তথ্য বলছে, মৃত্যুর সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ব্যক্তিগত তহবিলে 1 আনা সোনারূপাও ছিল না, ছিল মাত্র কয়েকটি দিরহাম। তিনি তার সব সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে আর যুদ্ধের ময়দানে। প্রখ্যাত ইতিহাসবিদ ইবনে কাসির তার বিশ্বকোষ আল বিদায়া ওয়ান নেহায়ায় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মৃত্যু অধ্যায়ে বিস্তারিত লিখেছেন। সেখানে বলা হয়েছে, সুলতান নিজের জন্য কোনো বাড়ি, বাগান, এমনকি কোনো সম্পত্তিও রেখে যাননি। 1193 সালে সালাউদ্দিন আইয়ুবী দামেস্কে ইন্তেকাল করেন। সেখানেই তার কবর রয়েছে। দর্শক, আপনি যখন এখানে আসবেন তখন একদিকে পলক করবেন মোহাম্মদ আলী পাশা, যিনি বিলাসিতা আর জৌলুসে ঘেরা ইমারতে নিজের নাম খোদাই করেছেন। অন্যদিকে অনুভব করবেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যিনি নিজের নাম খোদাই করেছেন মানুষের হৃদয়ে, ন্যায় বিচার আর অনাড়ম্বর জীবন দিয়ে। একজন প্রকৃত ইসলামী বীরের হৃদয় কেমন হয় সেটা আজ থেকে 833 বছর আগেই শিখিয়ে গেছেন মালিক আন নাসির খাদিমুল হারামাইন সুলতান সালাহ আদ-দিন আইয়ুবী।